ডারউইন টেস্টে বাংলাদেশের সেই ঐতিহাসিক জয় এবং অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে 9 উইকেটের বড় ব্যবধানে পরাজিত করার পর বিশ্ব ক্রিকেট যেভাবে থমকে গিয়েছিল, চমকে গিয়েছিল, ঠিক তেমনি ভাবে ম্যাকাই টেস্টে বাংলাদেশের যে ব্যাটিং বেহাল দশা, সেটা সত্যিকারে বাংলাদেশের ব্যাটিং বৈচিত্র্য বা চিত্র কিনা, বা অন্যদিকে অস্ট্রেলিয়ার কন্ডিশনে একটু বেশি অ্যাডভান্টেজ নিয়ে ফেললো কিনা, সেটাই কিন্তু এই ভিডিওটির আলোচনার মূল উদ্দেশ্য এবং মূল থিম। এবং তারপরে আমরা একটি কথা দিয়ে আলোচনা শুরু করতেই পারি। বাংলাদেশ ডারউইন টেস্টের যে প্রাপ্য সম্মানটুকু বা প্রাপ্য যে ফলটুকু সেটা পেয়েছে। টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ সেরা র্যাঙ্কিং এ অবস্থান করতেছে 6ষ্ঠ নম্বরে, যেখানে বাংলাদেশের র্যাটিং পয়েন্ট 78। শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে বাংলাদেশের অবস্থান এখন 6ষ্ঠ নম্বরে, যেটা এর আগে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ স্থানটা ছিল 7ম। এবং সেখানে বাংলাদেশ যেভাবে অস্ট্রেলিয়ার কাছে ম্যাকাই টেস্টে 2টি ইনিংসে 65 এবং 95 রানে 160টি টেস্ট ইতিহাসে বাংলাদেশের এমন রেকর্ড নেই যে বাংলাদেশ দুটো ইনিংসেই 100-র নিচে অল আউট হয়েছে। বাজে রেকর্ড যেটাই বলি না কেন সেটাই হয়ে গেল। এবং আমরা যদি আরেকটু দেখি যে বাংলাদেশ 160টি টেস্ট ক্রিকেটে কখনো 2 দিনে টেস্ট হারেনি, যেটা হলো অস্ট্রেলিয়ার এই ম্যাকাইতে। এবং আপনি বলতেই পারেন যে অস্ট্রেলিয়া একটু, আমরা যেহেতু যদি দেখি যে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স প্রেস ব্রিফিং এসে কিন্তু তিনি গণমাধ্যম কর্মীদের সামনে এসে তিনি কিন্তু বলেই ফেললেন যে এটা তাদের আত্মসম্মানের একটা ম্যাচ ছিল, আত্মসম্মানের একটা লড়াই ছিল। সেই আত্মসম্মানটাকে রক্ষা করতে গিয়ে অস্ট্রেলিয়াকে একটু বাড়তি অ্যাডভান্টেজ নিল কিনা, যে উইকেটটা তারা সাজালো, যে উইকেটটা তারা বানালো, যে উইকেটটাতে তারা বাংলাদেশকে খেলতে নামালো এবং সেই উইকেটে তারা একটু বেশি সুবিধা নিয়ে ফেললো। আসলেই সত্যি অস্ট্রেলিয়া তাদের কন্ডিশনে অনেক বেশি সুবিধা নিল, কারণ টেস্ট ক্রিকেটটা হচ্ছে 5 দিনে, সেখানে 4 দিনে তো ম্যাচটা গড়াবে, 4 দিনে না, ম্যাচটা শেষ হলো 2 দিনে, তারপর একটা সেশন কিন্তু বাকি থাকলো। এবং সেখানে বাংলাদেশ প্রথম ইনিংসে যেভাবে বেহাল দশা, এক মিচেল স্টার্কের কাছে যেভাবে বাংলাদেশ দলটা আত্মসমর্পণ করলো, তারপরে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে যেভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বিভোর ছিল। আমরা ভেবেছিলাম বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াবে, অস্ট্রেলিয়াকেও চাপে ফেলেছিল বাংলাদেশ 148 রানে যখন 8 উইকেটের পতন, 165 রানে যখন 8টা উইকেট, তখন প্রথম দিন শেষে দ্বিতীয় দিনে হয়তোবা বাংলাদেশ তাদেরকে 200-র মধ্যে আটকাবে, বাংলাদেশ 120-30 রানের লিড হয়তোবা সেটা সামলে হচ্ছে 120-30 রানের যে অস্ট্রেলিয়ার দেওয়ার লিডটা সেটা সামলে হয়তোবা বাংলাদেশ তাদেরকে 150 থেকে 200 রানের যদি একটা টার্গেট দাঁড় করাতে পারে, হয়তোবা বাংলাদেশ অস্ট্রেলিয়াকে একটা চাপে ফেলার সম্ভাবনা আছে। কিন্তু সেই জায়গাটাতে বাংলাদেশ তাদেরকে লিড তো দেওয়ার দূরের কথা, বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারলো, ইনিংস প্লাস 51 রানে। এবং যদি এখানে আমরা দেখি যে কোনো অপোনেন্ট টিম হচ্ছে এক ইনিংসে 210 রান করে তার প্রতিপক্ষকে 2 ইনিংসে ব্যাট করিয়ে 51 রানে, ইনিংস প্লাস 51 রানে হারানোর রেকর্ডটাও কিন্তু আপনি সহজে খুঁজে পাবেন না। ঠিক সেই রেকর্ডটাই কিন্তু গড়লো আবার একদিকে অস্ট্রেলিয়া। যা হোক, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ 23 বছর পর খেলতে গিয়ে চোখে চোখ রেখে লড়াই করেছে, কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইন আপ, ব্যাটিং চিত্রটা নিয়ে কথা উঠতেই পারে। বাংলাদেশ যেভাবে প্রথম ইনিংসে মিচেল স্টার্কের কাছে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে এসেছে, মিচেল স্টার্কের কাছে ভুলগুলো করে বসেছে, ঠিক তেমনই ভাবে দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশ কেন জানি একটু বেশি আত্মবিশ্বাসটা লুজ করেছিল। আমরা যদি সাদমানের আউটের ধরনটা দেখি, প্রথম ইনিংসের সাথে অনেকটা সিমিলার ছিল। দ্বিতীয় এবং প্রথম ইনিংসে যেভাবে আউট হয়েছে, দ্বিতীয় ইনিংসে খানিকটা মনে হচ্ছিল মিচেল স্টার্কের একটু হঠাৎ হালকা বাউন্স বলে তিনি যেন ভয় পেয়ে গিয়েছিলেন, ব্যাটটা ভালোভাবে তিনি ফেস করাতে পারেননি, বলের সাথে কানেক্ট করাতে পারেননি, ক্যাচ উঠেছে এবং আউট হয়ে গেছিলেন। এবং মমিনুল হক বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স একজন খেলোয়াড়। মমিনুল হক যেভাবে মিচেল স্টার্কের বলে তিনি আত্মসমর্পণ করলেন, যেভাবে বলটাকে খেলবেন কি খেলবেন না, ছাড়বেন কি পরে চালাবেন, ঠিক এমনই একটা মুহূর্তে বলটা যখন স্টাম্পে হিট করার পরে তিনি ব্যাটটা চালালেন। ঠিক এরকম আউটগুলো কিন্তু আসলে দৃষ্টিকটু। এবং একদিকে আমরা তানজিদ হাসান তাইমের যদি কথা বলি, বাউন্স বল একটা, সেই বলটা তিনি ছেড়ে দিলেও পারতেন, কারণ টেস্ট ক্রিকেটে বরাবরই আপনার
একজন বলারের মেন্টালিটি নিয়ে আপনাকে গেম খেলতে হবে। সেখানে আপনি যদি সব বল খেলতে চান, সব বলে যদি পাওয়ার হিটিং ক্রিকেটটা খেলতে চান, সব বলে যদি শর্ট খেলতে চান, সেটা কিন্তু আপনার জন্য মোটেও ভালো হবে না। ঠিক তেমনই ভাবে তানজিদ হাসান তামিম মনে হয়েছে উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছে, এবং একদিকে লিটন কুমার দাসের টানা 3টা ইনিংসে 3টাতেই ডাক মারলেন এই অস্ট্রেলিয়া সিরিজে, সেটা কিন্তু অনেক বাজে একটা অ্যালার্মিং হিসেবেই থাকছে লিটন কুমার দাসের জন্য। এবং আমরা যদি শেষ দেখি, শান্ত নাজমুল আজকে পুরো বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এর 9 জন ব্যাটসম্যান, লোয়ার অর্ডার, মিডিল অর্ডার এবং হচ্ছে টপ অর্ডার, 9 জন ব্যাটসম্যান সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। এবং সেই দিকে যদি আমরা দেখি, 2 জন ব্যাটসম্যান রান পেয়েছেন, ফোর্থ এবং ফোর্থ ব্যাটসম্যান হিসেবে মুশি রান করেছেন, এবং সেই মুশি করেছেন 31 এবং 29 রান করেছেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু নাজমুল হোসেন শান্ত যেভাবে নাথান লায়নের একটা বাজে বলে যেভাবে একটা বাজে শট খেলে আউট হয়ে গেলেন মিচেল স্টার্কের হাতে ক্যাচ তুলে দিয়ে, সেটা কিন্তু আসলেই দৃষ্টিকটু। কারণ একজন সেট ব্যাটসম্যান যেভাবে যখন এই ধরনের শট খেলে আউট হবেন, তখন কিন্তু সেটা খুব ভালো দেখে না। বাংলাদেশ ব্যাটিং কোলাপসের চিত্র আমরা এর আগেও অনেক দেখেছি, কিন্তু এই ইনিংসটাতে বাংলাদেশ এত বাজে ব্যাটিং করার মতো অবস্থা ছিল না। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারত, বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারার মতো কিন্তু এতটা অবস্থা ছিল না যেটা বাংলাদেশ করেছে। এবং সবকিছু মিলে বাংলাদেশের টেস্ট র্যাঙ্কিং এর যে ষষ্ঠ অবস্থান, সেটা ধরে রাখাটা অনেক চ্যালেঞ্জিং হবে, যেহেতু বাংলাদেশের র্যাঙ্কিং পয়েন্ট 78, অন্যদিকে 75, 74 এবং হচ্ছে আমরা যদি দেখি 76 শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের র্যাঙ্কিং পয়েন্ট। তো খুব কাছাকাছি, 4 পয়েন্টের মধ্যে 4টা দলের অবস্থান র্যাঙ্কিং পয়েন্টের ব্যবধানে।